নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ নাও প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। ৩৫ বছরে দুর্নীতিগ্রস্ত সিপিআইএম সরকারকে তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছে বিজেপি। এই ক্ষেত্রে এডিসি কিচ্ছু না। অম্পিনগরে বিজেপি নির্বাচনে প্রচার সভায় দায়িত্ব নিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সড়ক প্রচার শেষ হবে আগামী বৃহস্পতিবার। সড়ক প্রচার শেষ সভার ৪৮ ঘন্টা আগে এডিসিতে নিশ্চিত ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার গঠিত হবে বলে দায়িত্ব নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ২০১৮ সালে ৩৫ বছরে দুর্নীতিগ্রস্ত সিপিআইএম সরকারকে যেখানে তাসের ঘরের মতো উড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি, সেখানে এডিসি কিচ্ছুই না বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 18-র আগে এই যে সন্ত্রাসবাদী, আমি বললাম সন্ত্রাস সৃষ্টিকারী, এই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, খুন, সন্ত্রাস, দর্শন এবং অগ্নিসংযোগ, নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে কেউ ভেবেছিল ৩৫ বছরের এই যে দুঃশাসনের সরকার, কুশাসনের সরকার সিপিএমকে কেউ দূর করতে পারবে? কেউ ভেবেছিল? আমরাও ভেবেছি হবে না, অসম্ভব। আর না না, সিপিএম এত বছর আবার অষ্টম বামফ্রন্ট সরকার হবে, খুব খুশি। এবং তার মধ্যে ৫ বছরের মানুষ চেয়েছিল আরেকটা সরকার, সেটাকে জুট আমলে এসছে কংগ্রেসের আরেক সরকার। কিন্তু প্রতি বছর ১০ বছর পরে উনাদের সময় যে আবার কুশাসন, দুঃশাসন আর এই ধরনের দর্শন থেকে আরম্ভ করে বিভিন্ন যে অত্যাচারের কাহিনী, এই রেকর্ড বাজিয়ে বাজিয়ে আরো ২৫ বছর ওনারা রয়ে গেলেন বন্ধুগণ। আর এর জন্যই বললাম, ওনারা কিন্তু এখনো মূর্খের স্বর্গে বাস করছেন, ভাবছে অসম্ভব। অসম্ভবের মধ্যেই কিন্তু সম্ভব রয়েছে বন্ধুগণ। এবার ও বাদ দিলে সম্ভব। যখন আমরা ২০১৮-তে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যদি এত বড় একটা সরকারকে, ৩৫ বছরের সরকারকে আমরা তাসের ঘরের মতো উড়ে গেছে, কোথাও নেই, কিন্তু খুঁজেও পাবেন না, এই সরকারকে যদি আমরা তাদেরকে পতন আমরা করতে পারি, আর এডিসি তো কিচ্ছু না ভারতীয় জনতা পার্টির কাছে, আপনারা নিশ্চিত থাকুন। আমি এর জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি, থাকবে না। আর গুন্ডামি করে তাহলে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি এবং ত্রিপুরাতে তিপ্রামথা পার্টি অর্থাৎ টিএমপি একই বলে এদিনের জনসভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ১৭ এপ্রিলের পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে রাজ্যে তিপ্রামথা যেখানে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে বাংলায় তৃণমূল কংগ্রেসও শেষ হওয়ার পথে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটা সুন্দর কথা, এবার আমি ওয়েস্ট বেঙ্গল আমি যাব, সেখানে আমি বলবো ১৭ তারিখের পরে আমি যখন যাব সেখানে ক্যাম্পেইনের জন্য, আমি বলবো আপনারা টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, পশ্চিমবাংলায় টিএমসি আর ত্রিপুরাতে টিএমপি, তৃণমূল পার্টি, আমাদের তৃণমূল কংগ্রেস, আর এখানে হচ্ছে তিপ্রামথা পার্টি। এবং দুজনেরই কিন্তু একই কায়দায় মানুষকে ভয় দেখানো, মারপিট করা, আমাদের অফিসঘর ভাঙা। আমি বলবো একটা তো শেষ হয়েছে, এবার আপনাদেরও কিন্তু শেষ হবে। ২৭ বছর আজকে দিল্লির মধ্যে অসম্ভব অসম্ভব বলছে, না ভারতীয় জনতা পার্টির সরকার হবে না। হয়েছে কিনা? হয়েছে কিনা দিল্লিতে সরকার? উড়িষ্যার মধ্যে হবে না, হবে না, পট্টনায়কের সরকার সবসময় থাকবে। হয়েছে কিনা? আর গঙ্গার জল আস্তে আস্তে করে বিহার হয়ে এবার কোথায় আসছে? এবার পশ্চিমবাংলায় হবে, আসছে। সেখানেও কিন্তু একটা বার্তা নিয়ে আসছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস। আর আমরা ভায়োলেন্সে কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না, ভায়োলেন্স আমরা করব না। মানুষ শান্তি চায়। এখানে মা বোনেরা আছেন, আপনারাই বলুন, আপনার ছেলে মেয়ে ফ্যামিলি আপনার বাড়িতে যদি, আর এখানে তো থানসাইকে আক্রমণ করছে, অদ্ভুত। এবং আমি, আপনারা জানেন উদয়পুরের কি ঘটনা। আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনে এডিসির মোট ২৮টি আসনেই আলাদা আলাদা ভাবে লড়াই করছে রাজ্য সরকারের দুই প্রধান সহযোগী ভারতীয় জনতা পার্টি এবং তিপ্রামথা। সর্বশেষ ২০২১ সালে টিটিএডিসি নির্বাচনে যেখানে আসন সমঝোতার মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বিজেপি এবং তিপ্রামথার মধ্যে, সেখানে এবারে নির্বাচনে সরাসরি মুখোমুখি এই দুই পার্টি। তবে এডিসিতে সরকার গঠন নিয়ে মুখ্যমন্ত্রী প্রত্যয় বাড়তি মাইলেজ দিচ্ছে রাজ্যের শাসক ভারতীয় জনতা পার্টিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
আগামী 9 এপ্রিল ধর্মনগর উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ছিল সরব নির্বাচনী প্রচারের শেষ দিন। শেষ মুহূর্তে প্রচারের জোর বাড়াতে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সমর্থনে দিন ধর্মনগরের বিবিআই মাঠ থেকে এক বিশাল বাইক মিছিল বের করে কংগ্রেস। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় মিছিলে। নির্বাচনী আবহে এই শক্তি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের অবস্থান জোরদার করার চেষ্টা চালায় কংগ্রেস শিবির। মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এই উপনির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ না থাকলেও ভোটের মাধ্যমে বিজেপির অপশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষ শক্ত বার্তা দিতে পারেন বলে উল্লেখ করেন সুদীপ রায় বর্মন। ভোটারদের উদ্দেশ্যে কংগ্রেস প্রার্থীকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক অধিকারের সঠিক প্রয়োগের আহ্বান জানান তিনি। উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে ধর্মনগরে শেষ দিনের প্রচারে নিজেদের শক্তি প্রদর্শনের কোনো খামতি রাখেনি বিভিন্ন রাজনৈতিক দল। বলবে তো ধর্মনগরের যারা জনগণ রয়েছেন তারা বলবেন। আমাদের এপিল থাকবে জনগণের কাছে, যার যার ব্যক্তিগত জীবনের গত 8 বছরের এবং ভারতবর্ষের গত 12 বছরের যা তাদের অভিজ্ঞতার নিরিখে মানুষ ভোট করবেন। মানুষ সবটাই জানেন, সবটাই বোঝেন। সরকারের পরিবর্তন তো ঘটবে না, কিন্তু অন্তত যারা ভারতীয় জনতা পার্টি করেন তাদের কাছে একটা সুযোগ রয়েছে। বিচ্যুতি হয়েছে ভারতীয় জনতা পার্টির, এটাকে সঠিক দিশা দেখানোর জন্য তারা কংগ্রেসের প্রার্থীর অনুকূলে ভোট করবেন সেই আবেদন রাখবো। জনসাধারণ যেভাবে মানুষের কাছ থেকে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে, চতুর্দিকে লুটতরাজ, অশান্তি, এইরকম একটা পরিস্থিতিতে মানুষ তাদের সুচিন্তিত মতামত ভোট বাক্সে প্রতিফলিত ঘটান। ধর্মনগর উপভোটকে সামনে রেখে মঙ্গলবার সরব প্রচারের শেষ লগ্ন তৎপরতা তুঙ্গে ছিল বিজেপি শিবিরে। এদিন বিভিন্ন এলাকায় জোরদার প্রচার চালান দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঘরে ঘরে পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি এবং চেষ্টা করেন নিজের পক্ষে সমর্থন আদায়ের। প্রচারের সময় স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় করে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করেন প্রার্থী। বিজেপির পক্ষ থেকে গত কয়েক বছরে ধর্মনগরে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা তুলে ধরে আগামী দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। নমস্কার সবাইকে। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি ধর্মনগর বাসী, উত্তর ত্রিপুরাবাসী, ত্রিপুরাবাসী সবাইকে আমার শ্রদ্ধা নিবেদন করি। ধর্মনগরের মানুষ এটা এবার প্রমাণ করে দিচ্ছেন, বিগত দিনেও বারবার সেটা প্রমাণিত হয়েছে যে ধর্মনগরের মাটি বিজেপির ঘাঁটি। এটা শুধু সময়ের অপেক্ষা। আগামী 9 তারিখে ধর্মনগরের সকল স্তরের মানুষ উৎসবের মেজাজে খুশিতে ওনারা ভোটদান করবেন এবং আমার বিশ্বাস ধর্মনগরের গণদেবতারা ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্মফুল চিহ্নে ওনারা ভোট দান করে প্রমাণ করে দেবেন যে ধর্মনগর উন্নত ধর্মনগর, ধর্মনগর শান্তির ধর্মনগর, ধর্মনগর সাংস্কৃতিক শহর ধর্মনগর, এবং এখান থেকে পদ্মফুল প্রদানের মাধ্যমে বিপুল ভোটে সাড়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হাতকে শক্তিশালী করবেন, প্রদেশ সভাপতি হাতকে শক্তিশালী করবেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে বার্তাটুকু পৌঁছাবেন এবং যিনি আমাদের সভাপতির দায়িত্বে রয়েছেন সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজির হাতকে ওনারা শক্তিশালী করবেন, সমৃদ্ধশালী করে তুলবেন বলে। আসন্ন ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। ইভিএম কমিশনিং থেকে শুরু করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রতিটি ধাপই চলছে কড়া নজরদারিতে। 12 এপ্রিলের ভোট গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে সক্রিয় প্রশাসন। আসন্ন ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা TTADC নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে রাজ্য জুড়ে। নির্ধারিত সময়সূচি মেনে নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন কমিশনিং এর কাজ বর্তমানে জোর কদমে চলছে বিভিন্ন মহকুমা শাসকের কার্যালয়ে।
এই কমিশনিং প্রক্রিয়ার মাধ্যমে কার্যক্ষমতা, নির্ভুলতা ও নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে প্রতিটি ইভিএম এবং সংশ্লিষ্ট সরঞ্জামে। বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে যাতে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা বিভ্রাটের সম্ভাবনা না থাকে। ভোট গ্রহণের দিন স্বচ্ছতা বজায় রাখতে নির্দিষ্ট প্রোটোকল অনুসরণ করে সম্পন্ন করা হচ্ছে এই কাজ। আজকে আমাদের 27 এবং 28 কনস্টিটিউয়েন্সির যে কমিশনিং পর্ব, এটার দ্বিতীয় দিন। গতকালকে 27 এসির কমিশনিংটা আমরা শেষ করেছি, আজকে 28-এর চলছে। অন্যদিকে নির্বাচনী দায়িত্বে নিযুক্ত সরকারি কর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়াও শুরু হয়েছে ইতিমধ্যে। টিটিএডিসি ভুক্ত বিভিন্ন নির্বাচনী এলাকায় সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং নির্ধারিত কেন্দ্রগুলিতে চলছে এই ভোট গ্রহণ পর্ব। কর্মব্যস্ততার কারণে যারা ভোটের দিন উপস্থিত থাকতে পারবেন না, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আয়োজন করা হয়েছে এই ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে এগোচ্ছে গোটা প্রক্রিয়াটি। আমাদের যে এমপ্লয়িদের যে পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ আজকে চলছে স্থানীয় সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুলে। তো এখানে আজকের 27 এবং 28-এর ক্ষেত্রে দুটোই চলছে, এবং আদার কনস্টিটিউয়েন্সি যারা আছে তারাও ভোট দেবেন। টোটাল আমাদের 27-28 মিলিয়ে 187 জন এমপ্লয়ি ভোট দেওয়ার কথা, আর আদার কনস্টিটিউয়েন্সির ভোটার হচ্ছে 70 জন আজকে ভোট দেওয়ার কথা। তো এখন অবধি তো প্রসেস চলছে ঠিকঠাকভাবেই। আশা করি আজকে সুন্দরভাবে এই প্রসেসটা আমরা কমপ্লিট করতে পারবো। রিটার্নিং অফিসার তথা সংশ্লিষ্ট মহকুমা শাসকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে গোটা নির্বাচন প্রস্তুতি পর্ব। নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতিটি নির্দেশিকা অনুসরণ করা হচ্ছে বলে দাবি প্রশাসনের। বিশেষ করে নিরাপত্তা, স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে গড়ে তোলা হয়েছে একাধিক স্তরের নজরদারি ব্যবস্থা। উল্লেখ করা যেতে পারে, আগামী 12ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বাড়তে শুরু করেছে উত্তেজনা। তবে যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত বলে স্পষ্ট জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজ্য প্রশাসন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। দক্ষিণ ত্রিপুরা সোনামুড়ার রামপদপাড়া এডিসি এলাকায় তিপ্রামথা কর্মীর গ্রেপ্তারকে কেন্দ্র করে হঠাৎই বিস্ফোরিত হয় উত্তেজনা। ক্ষুব্ধ জনতার বিক্ষোভ দ্রুত সহিংসতার রূপ নেয়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে প্রাণ বাঁচাতে পিস্তল হাতে নিতে বাধ্য হন সোনামুড়া থানার ওসি। দক্ষিণ ত্রিপুরা সোনামুড়ার রামপদপাড়া এডিসি এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় সোমবার গভীর রাতে। তিপ্রামথা কর্মীর গ্রেপ্তারকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বিস্ফোরিত হয় জনরোষ, আর সেই ক্ষোভ গিয়ে পড়ে সরাসরি পুলিশের ওপর। গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার নেয় যে আইন শৃঙ্খলার তোয়াক্কা না করেই ক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালায়, যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো প্রশাসনকে। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রাণ বাঁচাতে পিস্তল হাতে নিতে বাধ্য হতে হয় সোনামুড়া থানার ওসিকে। এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে, কেন এমন বিস্ফোরক পরিস্থিতি তৈরি হচ্ছে বারবার? বিশ্লেষকদের মতে, এডিসি অঞ্চলগুলোতে নির্বাচন ঘিরে রাজনৈতিক মেরুকরণ, স্থানীয় ইস্যু এবং দলীয় প্রভাব বিস্তারের লড়াই একত্রে পরিস্থিতিকে বারবার অস্থির করে তুলছে এই তিনটি উপাদান। ফলে গ্রেপ্তারের মতো প্রশাসনিক পদক্ষেপও জনরোষে পরিণত করছে রাজনৈতিক রঙকে। নির্বাচনের মুখে এভাবে একের পর এক ঘটনায় যদি নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়, তবে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ কতটা নিশ্চিত করা সম্ভব প্রশ্ন উঠছে তা নিয়ে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে এবং নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে এই ধরনের ঘটনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ট্যাটু উত্তীর্ণদের একযোগে নিয়োগের দাবিতে আগরতলায় বিক্ষোভ ঘিরে ছড়ায় উত্তেজনা। অর্থমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করলে পুলিশ হস্তক্ষেপ করে আটক করে বিক্ষোভকারীদের। সীমিত নিয়োগের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে উত্তীর্ণদের মধ্যে।
টেট 2 পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের একযোগে নিয়োগের দাবিতে রাজ্যের রাজধানী আগরতলায় মঙ্গলবার পালিত হয় তীব্র বিক্ষোভ কর্মসূচি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিপুল সংখ্যক টেট উত্তীর্ণ প্রার্থী শহরের সিটি সেন্টার এলাকায় জড়ো হয়ে সংগঠিত করেন একটি প্রতিবাদ মিছিল। মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনের সামনে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীরা সেখানে জোরালোভাবে নিজেদের দাবি তুলে ধরে বাসভবন ঘেরাওয়ের চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুত হস্তক্ষেপ করে পুলিশ। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বিক্ষোভকারীদের বাধা দেয় এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় এটিনগর পুলিশ লাইন মাঠে। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ডিপার্টমেন্টে যখন গিয়েছি তারা একটা কথাই বলছে যে অর্থমন্ত্রী থেকে যতটুকু অনুমোদন দেওয়া হয়েছে সেই হিসাবেই নাকি নিয়োগ করা হবে। তো আমরা সেই কোশ্চেনটুকুই করতে চাইছি মাননীয় প্রণজিৎ সিংহ স্যারকে, যে বাকি লোকরা কেন নিয়োগ করা হচ্ছে না বা কেন নিয়োগ হবে না সেটা জানার জন্য, আর যদি কবে নাগাদ নিয়োগ হবে সে আশ্বস্তটুকু পাওয়ার জন্য আমরা এখানে। আপনারা কতজন পাস করেছেন এবং কতগুলি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে? আমরা টেট 2-তে 1488 জন পাস করেছি, তার মধ্যে 1020 নোটিফাই করা হয়েছে, কিন্তু 1020 রিজার্ভেশন ক্রাইটেরিয়া মেনটেন করলে সে 1020 পূর্ণ হবে না, 700 থেকে 750 পোস্ট পূর্ণ হবে। তাহলে 1488 থেকে অ্যাপ্রক্সিমেট অর্ধেক লোক জাস্ট নিয়োগ হবে, অর্ধেক লোক নিয়োগ হবে না। বিক্ষোভকারীদের অভিযোগ, টেট 2 পরীক্ষায় মোট 1488 জন প্রার্থী উত্তীর্ণ হলেও রাজ্য সরকার 1020টি শিক্ষক পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু সংরক্ষণ নীতির কারণে কার্যত প্রায় 700 জনের মতো প্রার্থীরই নিয়োগ সম্ভব হচ্ছে। ফলে উল্লেখযোগ্য সংখ্যক যোগ্য প্রার্থী নিয়োগের বাইরে থেকে যাচ্ছেন, যা তাদের মধ্যে গভীর অসন্তোষের জন্ম দিয়েছে। 2025-এ আমরা এক্সাম দিয়েছি, আজকে প্রায় 1 বছর হয়েছে, কিন্তু এখন অবধি আমাদের নিয়োগ হচ্ছে না, নিয়োগের ব্যাপারটা হচ্ছে না। তো আমরা চাই আমাদের সবাইকে অনতিবিলম্বে একসঙ্গে যাতে নিয়োগ করা হয়, সেটাই সরকারের কাছে আমাদের সবার বিনম্র অনুরোধ। সরকার যাতে আমাদের আমরা 2025 টেট 2 পাস করেছি আমরা 1488, কিন্তু পাস করা সত্ত্বেও আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট 1020টি পোস্ট নিয়েছে টেট 2-এ। তার মধ্যে 750 বা 800 লোক জয়েন করতে পারবে, আর বাকি যে পোস্টগুলা তারা আমরা বাকি থাকবো, আমাদেরকে যেন অতি সত্বর নিয়োগ করা হয়, তার দাবিতে আমরা আজকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখা করতে এসেছি। আন্দোলনরত প্রার্থীদের বক্তব্য, দীর্ঘদিন পরিশ্রম ও প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও সীমিত নিয়োগের কারণে বঞ্চিত হচ্ছেন তারা। তাই সব উত্তীর্ণ প্রার্থীর একসঙ্গে নিয়োগ নিশ্চিত করার দাবি জানিয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন টেট উত্তীর্ণরা। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন টেট উত্তীর্ণ শিক্ষকতা চাকুরি প্রার্থীরা। ফিল্ড রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।